আনন্দ নামে একজন আইটি ইঞ্জিনিয়ার হঠাৎ একদিন জানতে পারে শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে তার প্রেগনেন্ট স্ত্রীর নাম রয়েছে। নিজের স্ত্রীকে বাঁচাতে ওই লিস্ট থেকে তার নাম কাটাতে আনন্দ যখন উঠে পড়ে লাগে, তখনই একে একে সামনে আসতে থাকে ক্ষমতা, দখলদারিত্ব আর প্রতিশোধের ভয়ানক এক খেলা। কী রহস্য লুকিয়ে আছে তার স্ত্রীর পাস্টে, আনন্দী বা কী করে এখন তার স্ত্রীকে প্রোটেক্ট করবে, জানতে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম, সাসপেন্স আর রিভেঞ্জে ভরা থ্রিলার মুভি কাপার কথা। মুভির লিড রোলে রয়েছে আমার পছন্দের দুজন অ্যাক্টর পৃথ্বীরাজ এবং আসিফ আলী। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাই। প্রথমে আমাদের আনন্দার তার স্ত্রী বিনুকে দেখানো হয়। বিনু মূলত প্রেগনেন্ট, তাই আনন্দ তাকে হেলথ চেক আপ করাতে নিয়ে এসেছে। এখানে ডক্টরের কথা আমরা এটাও জানতে পারি বিনুর কোনো একটা মেন্টাল স্ট্রেস রয়েছে, তাই ডক্টর তাদেরকে একটু কেয়ারফুল থাকতে বলে। তবে প্রেগনেন্সির বিষয়টা এখনও তারা ওইভাবে ডিসাইড করেনি, কারণ বিনুর মেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। আনন্দ মূলত একজন আইটি ইঞ্জিনিয়ার, সবেমাত্র এখানে একটি আইটি কোম্পানিতে যোগদান করেছে। বাড়িতে ফেরার সময় আনন্দ বিনুকে এটাও বলে বিনু যে ডিসিশন নিবে আনন্দ তাকে সেভাবে হেল্প করবে, সবসময় তার পাশে থাকবে। তো এরপর যখন তারা অ্যাপার্টমেন্টে পৌঁছায়, নিচে একটি পুলিশের জিপ দেখা যায়। এরপর তারা ফ্ল্যাটে ঢোকা মাত্রই ক্রাইম ব্রাঞ্চের এএসআই আরমুগান আসে। মূলত সে একটি রুটিন ইনভেস্টিগেশন জন্য এসেছে, মানে এখানে কলোনিতে কারা কারা থাকে, কে কী করে সেই সকল তথ্য নিতে এসেছে। তবে সে যখন আনন্দ আর বিনু সম্পর্কে সকল তথ্য লিখছিল, তখন বিনু তার পুরো নাম বিনু ত্রিভিক্রমান বলা মাত্রই আরমুগান একদম চমকে যায়। মূলত ত্রিভিক্রমান বিনুর বাবার নাম। মূলত বিনুদের এলাকায় সে আগেও চাকরি করেছে, তাই সে বিনুর কাছে তার বড় ভাই বিজুর কথা জানতে চায়। এখানে আমরা তাদের কথা আরও একটি বিষয় বুঝতে পারি। বিনু যখন ক্লাস 12-এ ছিল, ওই সময় কোনো একটি ঘটনা ঘটেছিল। তবে সেই ঘটনার সম্পর্কে আনন্দ এখনও কিছুই জানে না। বিনুর পরিচয় জানা মাত্রই আরমুগান কেমন যেন অন্যভাবে বিনুর দিকে তাকাচ্ছিল। এমনকি চলে যাওয়ার সময়ও সে আনন্দকে আজ সন্ধ্যাবেলায় তার অফিসে গিয়ে দেখা করতে বলে। সাথে এটাও বলে এই বিষয়টা যেন বিনু কিছুতেই না জানে। আনন্দ আসলে বুঝতে পারছে না যে আরমুগান কি বলতে চাইছে, কিন্তু বিনু ঠিকই বুঝতে পারছে আরমুগান তাকে চিনতে পেরেছে। আর এরপরে আমাদের দেখানো হয় ওই সময় কোট্টামথু নামে এক গ্যাংস্টার লোকেরা দিনের আলোতে সবার সামনে, এমনকি বিনুর সামনে তার বড় ভাই বিজুকে কুপিয়ে হত্যা করেছিল। মূলত ওই ঘটনার কথাই আরমুগান বলেছে। এদিকে আরমুগানের কথা মতো আনন্দ সন্ধ্যার পর আরমুগানের সাথে দেখা করে এবং আরমুগানকে জানায় বিনু আর সে একই কোম্পানিতে চাকরি করত, সেই সুবাদে তারা বিয়ে করেছে, আর বিয়ে হয়েছে 2 বছর। আরমুগান বারবারই আনন্দের কাছে বিনুর পাস্ট হিস্টোরির কথা জানতে চাচ্ছিল যে তুমি ওর পাস্ট সম্পর্কে জানো কিনা, কিন্তু আনন্দ বুঝতে পারছে না যে কোন পাস্টের কথা সে বলছে। এমনকি বিজুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে আনন্দ বলে বিনু তাকে বলেছিল বিজু একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু আরমুগান বলে ও তোমাকে মিথ্যা বলেছে, তাকে দিনের আলোতে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এমনকি আরমুগান জানায় যে ঘটনাটি আসলে ত্রিভান্দামের। ওই সময় অনেকগুলো গ্যাং সেখানে অ্যাক্টিভ ছিল, আর বিনুর বড় ভাই বিজুরও একটু গ্যাং ছিল, তবে তার অপোজিট গ্যাং তাকে খুন করেছিল, মানে কোট্টামথুর গ্যাং। তবে আরমুগান শুধুমাত্র এই বিষয়গুলো জানানোর জন্য আনন্দকে এখানে ডাকেনি। সে ভালো করেই বুঝতে পারছিল যে আনন্দ এই সম্পর্কে কিছুই জানে না, তাই এরপর সে আনন্দকে এমন তথ্য জানায় যেটা শোনার জন্য আনন্দ মোটেও প্রস্তুত ছিল না। আরমুগান জানায় যে কেরালে কাপা নামে একটা আইন ছিল, সেটাকে গুন্ডাদের আইনও বলা হতো, কিন্তু অনেক সময় যাবৎ ওই আইনে কাউকে অ্যারেস্ট করা হয়নি। কিন্তু পরবর্তীতে যখন মুখ্যমন্ত্রী দেখল যে আসলে ক্রাইম রেট বাড়ছে, তখন সে ওই অ্যাক্টের আন্ডারে গুন্ডাদেরকে অ্যারেস্ট করার আদেশ দেয়, যে জন্য ওই সময় কেরালা পুলিশ অ্যাক্টিভ গ্যাংদের একটি তালিকা তৈরি করেছিল। এক কথায় বলতে গেলে তাকে কাপা লিস্ট বলা হয়। এমনকি পুলিশ সেই সময় প্রায় 2500 গুন্ডাদের অ্যারেস্টও করে, আর সেখান থেকে 237 জন ছিল ত্রিভান্দাম জেলার। এর মধ্যে অনেকে পলাতক, আর ওই পলাতক লিস্টের মধ্যে বিনু একজন। আরমুগান ভালো করে জানতো আনন্দ তার মুখের কথা বিশ্বাস করবে না, তাই আরমুগান ওই কাপা লিস্টটি বের করে আনন্দকে দেখায়। আনন্দ লক্ষ্য করে এখানে তার স্ত্রীর নাম লেখা আছে ঠিকই, কিন্তু এখানে বাবার নামের জায়গায় সন অফ লেখা আছে। আরমুগানের কথা এটা পুলিশের ভুল, যে কোনো সময় কারেকশন করতে পারে। মূলত আনন্দ এটাই বোঝানোর চেষ্টা করছিল যে বিনু তো একদম সাধারণ একটা মেয়ে, ও এই ধরনের কাজ কিছুতেই করতে পারে না, এখানে কোনো একটা ভুল হয়েছে। আরমুগান তখন আনন্দকে বোঝায় তুমি সবেমাত্র এগুলো শুনলে তো, তুমি এখন বাড়িতে যাও, কাল তুমি আমার সাথে দেখা করো, আমি আরও ডিটেলসে বলবো। তবে ভুলক্রমে তোমার ওয়াইফের কাছে এই বিষয়ে কোনো কিছু শেয়ার করো না। যে জন্য আনন্দ এখন খুব দুশ্চিন্তায় রয়েছে। আবার বিনু প্রেগনেন্সির জন্য প্রস্তুত, কিন্তু তার জন্য তো আনন্দকে আগে বিনুকে প্রোটেক্ট করতে হবে। তাই পরবর্তী দিন পুরো তথ্য জানতে আনন্দ আরমুগানকে 50,000 টাকা ঘুষ পর্যন্ত দেয়।
আরমোগান তখন ত্রিবান্দামের গ্যাংয়ের সম্পর্কে জানায় যে ওই গ্যাংগুলোর কোনো লিডার যদি কখনো মারা যায় তো সাধারণত লিডারের রক্তের সম্পর্কের যে থাকে বা আশেপাশে কেউ থাকে সেই ওই গ্যাংকে লিড দেয়। পরবর্তীতে তার মৃত্যুর বদলা নেয়। আর এখানেও তেমনটি হয়েছিল। বিনুর বড় ভাই বিজুর যে গ্যাং ছিল, বিজুর মৃত্যুর পর বিনু সেই গ্যাংকে হ্যান্ডেল করছিল। আর এখনও পর্যন্ত ত্রিবান্দামে বিনুর নামে অ্যাক্টিভ গ্যাংও রয়েছে যারা বিনুর নাম ব্যবহার করছে। আর পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে গ্যাং তো ঠিকই আছে, কিন্তু গ্যাং লিডার পলাতক। তখন থেকে পুলিশ বিনুকে খুঁজে বেড়াচ্ছে। আরমোগান বেশ কয়েকটি পেপার কাটিংও দেখায় যেখানে বিনু গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ করা হয়েছে। আর এই সকল পেপার কাটিং ক্যাপিটাল ক্রাইম নামে একটি দৈনিক পত্রিকার, মানে অন্য কোনো পত্রিকায় এগুলো প্রকাশ হয়নি। আর ওই পত্রিকা লতিফ নামে একজন পরিচালনা করে, যে কিনা বিনুরই প্রতিবেশী। আরমোগান লতিফের সম্পর্কে জানায় যে লতিফের ঘরে একমাত্র তার বড় বোন আছে, আর ওই অস্ত বোনের নাজির নামে একটি ছেলেও আছে যে বর্তমানে মিডল ইস্টে। তবে এক সময় বিজুর যে গ্যাং ছিল ওই গ্যাংয়ে বিজুর সহযোগী ছিল। ওই দিন বিজুর খুন হয়েছিল আর নাজির এরপরই মিডল ইস্টে পালিয়ে যায়। এরপর থেকে কখনো আর ত্রিবান্দামে পা রাখেনি। বিজু মারা যাওয়ার পর নাসিরের নামে কোনো গ্যাং ছিল না, কিন্তু ওই সময় যে অ্যাক্টিভ গ্যাং ছিল লতিফ ওই গ্যাংকে ব্যবহার করে বিনুর নামে চালিয়ে দিচ্ছিল। সে তার পত্রিকার মাধ্যমে বিনুর নাম করে ওই কর্মকাণ্ডগুলো প্রকাশ করত। আর এগুলো লতিফ করছিল শুধুমাত্র কোট্টা মধুকে দেখানোর জন্য যে বিনুর বড় ভাই বিজুকে খুন করেছিল, আর ওয়াদা করেছিল নাসিরকে সে কখনোই ত্রিবান্দামের মাটিতে পা রাখতে দিবে না। ত্রিবান্দামে মধুকে টেক্কা দেওয়ার মতো কেউই নেই, কারণ সব কিছু মধুর কন্ট্রোলে থাকে। তার মানে সোজা কথা বলতে গেলে ত্রিবান্দামে বিনুর একমাত্র শত্রু রয়েছে কোট্টা মধু। তবে এটা তো লতিফের বানানো, মানে লতিফের কারণে হয়েছে। এই জন্য আরমোগান আনন্দকে বুদ্ধি দেয়, লতিফ এবং পুলিশ এই বিষয়টি জানার আগে তুমি কোট্টা মধুর সাথে কথা বলে পুরো বিষয়টি সলভ করে নাও। তাই আরমোগানের বলা বুদ্ধি মতো আনন্দ পরবর্তী দিনই মধুর স্ত্রী প্রমিলার সাথে দেখা করতে কালেক্টর অফিসে চলে যায়, কারণ প্রমিলা এই কালেক্টর অফিসে চাকরি করে। কিন্তু আনন্দ যখন ঢুকছিল ঠিক তখনই প্রমিলা বের হয়ে যায়। এখানে আমরা আরও একটি বিষয় দেখতে পাই, প্রমিলাকে প্রোটেকশন দেওয়ার জন্য মধুর দুজন লোক সবসময় তার আশেপাশে থাকে। তবে আনন্দ সেই দিন দেখা করতে না পারলেও পরবর্তী দিন আবার যখন প্রমিলার সাথে দেখা করতে আসে তখন ওই দুজন লোক জানতে পেরে আনন্দকে সেখান থেকে তুলে মধুদের বাড়িতে নিয়ে যায়। আর এখানে ঢোকার সময় আনন্দ বুঝতে পারে মধু কত ভয়ানক ব্যক্তি, কারণ পুরো বাড়ি ভর্তির তার সহযোগীরা এক একজন এক এক কর্মকাণ্ডে ব্যস্ত। আর এইগুলো লিড দেয় জব্বার নামে এই ব্যক্তি, যে মধুর ডান হাত। মোট কথা মধু বা প্রমিলার সাথে দেখা করতে হলে প্রথমে জব্বারকে ফেস করতে হবে। তাই জব্বার আনন্দের কাছে প্রমিলার সাথে দেখা করার কারণ জানতে চায়, কিন্তু আনন্দ তো অন্য কাউকে বলতে পারছে না, তাই সে প্রমিলাকেই বলবে। অবশ্য আনন্দের কথা শুনে প্রমিলা ভিতর থেকে বলে ওঠে যে আমি ওর কাছ থেকে শুনে নেব, ওকে আসতে দাও। তাই প্রমিলার পারমিশন দেয়াতে আনন্দ প্রমিলার সাথে দেখা করে এবং প্রমিলাকে পুরো বিষয়টি খুলে বলে যে আসলে আনন্দ তার স্ত্রী বিনুকে রক্ষা করতে এসেছে। মানে সে তো সরাসরি মধুর সাথে কথা বলতে পারছে না, প্রমিলার সাহায্য চাইছে, কারণ সে তো জানে তার স্ত্রী নির্দোষ। তবে জব্বার এটা শোনা মাত্রই আনন্দকে দ্রুত চলে যেতে বলে। জব্বারের কথা মধু যদি জানতে পারে তোমাকে শুদ্ধ শেষ করে দিবে, যত দ্রুত সম্ভব চলে যাও। এই জন্য আনন্দকে বাধ্য হয়ে চলে যেতে হয়। আর মধু সম্পর্কে পুরো বিষয়টি জানার পর আনন্দ এখন বিনুকে নিয়ে আরও বেশি ভয় পাচ্ছে, কারণ বিনু তো এখানে নিরাপদ নয়। তাই আনন্দ বিনুকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বিনুকে বলে যে এখানে তো আমি কাজ নিয়ে অনেক ব্যস্ত, তোমার টেক কেয়ার করতে পারছি না, বাড়িতে বাবা মা আছে, তাই তুমি সেখানে গিয়ে থাকো। এই জন্য ওই রাতেই সে বিনুকে ট্রেনে তুলে দেয়। তবে বিনুকে তুলে দিয়ে যখনই সে স্টেশন থেকে বের হতে যাবে তখনই লক্ষ্য করে মধুর লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, এমনকি মধুও। আর আনন্দ মধুকে কিছু বলে ওঠার আগেই মধু ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেয় যে মধুর লোকজন বিনুর পাশে সিটে বসে আছে। মধু ইচ্ছা করলেই বিনুর যে কোনো কিছু করতে পারে। তবে আনন্দ বারবার অনুরোধ করছিল, ভাই আমার স্ত্রী নির্দোষ, আপনার লোকজনকে বলুন নেমে যেতে, আমার স্ত্রীকে কিছু করবেন না। আপনি বললে আমরা এখান থেকেও দূরে কোথাও চলে যাব। মূলত মধু এখানে শুধুমাত্র বিনুর জন্য আসেনি। আনন্দ যে মধুর বাড়িতে গিয়ে প্রমিলার সাথে কথা বলেছে এতেই মধু সন্দেহ করছে তার কোনো শত্রু হয়তো বা আনন্দকে পাঠাতে পারে। এর পিছে হয়তো অন্য কেউ আছে। কে আছে সেটা জানার জন্যই মধু এখানে এসেছে, কারণ তার শত্রুর কোনো অভাব নেই, যে কেউ যে কোনো ক্ষতি করতে পারে। আনন্দের কথা আমাকে কেউ পাঠায়নি, আমি নিজের জন্য গিয়েছিলাম। মধুর কথা সেটা আমি বের করে নিতে পারবো। আর এরপর সে তার লোকেদেরকে কল করে ট্রেন থেকে নেমে যেতে বলে, মানে আপাতত বিনু সেফ। আনন্দ তাকে বোঝানোর চেষ্টা করে, যেমন আপনি আপনার স্ত্রীকে নিয়ে চিন্তা করেন, আমার স্ত্রীকে নিয়েও তো আমার একটা টেনশন আছে, আপনি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। এরপরই মধু সেখান থেকে চলে যায়। আর পরবর্তী দিন সকালবেলা আরমোগান মর্নিং ওয়াকে গেলেই মধু তার সাথে দেখা করে, কারণ মধু আরমোগানের সম্পর্কে জানতে পেরেছে। আর আরমোগান মধুর সম্পর্কে অনেক ভালো করেই জানে।
কারণ সেখানে সে বহুদিন চাকরিও করেছিল। তাই আনন্দের বিষয়টা আরুমুগান স্বীকার করে যে ওর স্ত্রী নির্দোষ, এর জন্য আমি পাঠিয়েছিলাম। সাথে এটাও স্বীকার করে এর জন্য সে 50,000 টাকা ঘুষও নিয়েছে। মধুর কথা, তার সমস্যা আছে, তুমি ঘুষ নিয়েছো এটা তোমাদের ম্যাটার, কিন্তু তার স্ত্রীর কাছে পাঠিয়ে আরুমুগান মোটেও এটা ঠিক করেনি। তবে আরুমুগান তাকে গ্যারান্টি দেয় যে এর পিছে অন্য কোনো কারণ নেই, এগুলো লতিফের কারণেই হয়েছে। লতিফের কারণে ওর স্ত্রী ভুলে কাপা লিস্টে চলে এসেছিল, ওদের কোনো দোষই নেই। তাই আরুমুগানের কথা বিশ্বাস করে মধু আরুমুগানকে স্পষ্ট করে বলে দেয় এরপর থেকে সে কখনোই যেন এমন কোনো কাজ না করে। এমনকি আনন্দা থেকে যে কাজের জন্য ঘুষ নিয়েছে, মানে বিনুর নামটা যেন ওই লিস্ট থেকে কাটিয়ে দেয়। তার মানে পুরো কাজটা এখন আরুমুগানের নিজ দায়িত্বে করতে হবে, নয়তো মধু তাকে দেখে নিবে। আর মধু কি করতে পারে আরুমুগান ভালো করেই জানে। তো এখান থেকে সিন চলে যায় পাস্টে, যেখানে আমাদের মধুর পাস্টের কিছু ঘটনা দেখানো হয়। মূলত ওই সময় শশাঙ্ক নামে একজন ঠিকাদার এই এলাকা থেকে মাটি খনন করত, কিন্তু মধুর সাথে কোনো একটি ঝামেলার কারণে তাদের কাজটি বন্ধ ছিল। কিন্তু শশাঙ্কের ছেলে আভি অন্য রাজ্য থেকে কিছু গুন্ডা ভাড়া করে এখানে জোরপূর্বক মাটি খনন করার চেষ্টা করছিল। খবর পেয়ে মধুরাও এখানে আসে। জব্বার পুরো সিচুয়েশনটা বুঝতে পারছিল, তাই সে মধুকে বলছিল মধু যেন চলে যায়। আর আভিকে বলছিল যে সমস্যাটা তোমার বাবার সাথে, তুমি চলে যাও, তোমার বাবাকে আমার সাথে কথা বলতে বলো। কিন্তু আভি উল্টো জব্বারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এতে করে মধু আভির উপর ক্ষিপ্ত হয়ে আভিকে মারতে শুরু করে। এমনকি আভির যে ভাড়া করার লোকজন আছে তারাও একসময় মধুকে মারতে আসলে মধু সবার সামনে তাদেরকে পিটিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দেয় যে এই জায়গায় শুধুমাত্র মধুর রাত চলবে, তার কথার বাইরে কেউ কিচ্ছু করতে পারবে না। তো সিন চলতে রাতের বেলা আবির বাবা শশাঙ্ক বিষয়টি জানতে পেরে মধুর সাথে দেখা করতে আসে। মধু তখন রকি নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছিল। আর এই রকি মূলত শশাঙ্কেরই বন্ধু ছিল। কোনো এক সময় শশাঙ্কের সাথে কাজ করতে গিয়ে আহত হয়ে 13 বছর আগে মারা গেছে। কিন্তু শশাঙ্ক এই পরিবারের কথা ভুলে গিয়েছিল, যে জন্য মধু নিজ খরচে তার মেয়ের বিয়ে দিচ্ছে। শশাঙ্ক অবশ্য মধুর সাথে দেখা করে তার ছেলের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়, কারণ মধু অনুমতি না দেওয়া পর্যন্ত সে এক ফোঁটা মাটিও নিতে পারবে না। কিন্তু আভি বাইরে থেকে লোক এনে মধুকে চ্যালেঞ্জ করায় এই বিষয়টি মধুর মাইন্ডে লেগেছে। এই জন্য সে একটি ফিক্সড রেট ধারণ করে দেয় যে প্রতি ট্রাক মাটির বদলে 700 করে দিতে হবে। শশাঙ্কেরও কিছু করার নেই, না হলে তার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। এরপর মধু যখন চলে যাচ্ছিল তখনই পাণ্ডে নামে একটি ছেলে তার সাথে দেখা করতে আসে। পাণ্ডেকে দেখা মাত্র জব্বার সরিয়ে দিচ্ছিল। অবশ্য পাণ্ডে বলে যে মেয়েটির বিয়ে হচ্ছে সে পাণ্ডের ক্লাসমেট ছিল, এখানে শুধুমাত্র খাবার খেতে এসেছে। মধু তখন পাণ্ডের কাছে তার মায়ের খবর জানতে চায়। পাণ্ডে জানায় মা তো অসুস্থ। সাথে পাণ্ডে এটাও জানায় তারা অনেক আর্থিক সমস্যায় রয়েছে, মধু যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো তারা বেঁচে থাকতে পারবে। তবে পাণ্ডের সাথে কথা বলে যাওয়ার সময় মধু জব্বারকে পাণ্ডের পরিবার সম্পর্কে তথ্য নিতে বলে। সাথে এটাও বলে পাণ্ডের যেন বিষয়টি জানতে না পারে। পাণ্ডের সাথে দেখা করার পর থেকে মধুর মনটাও কেন যেন খারাপ হয়ে যাচ্ছে। মূলত এর পিছনে একটি বিশেষ কারণ আছে। মূলত আজ থেকে বহু বছর পূর্বে এই পুরো শহর শীতল নামে একজন গ্যাংস্টার পরিচালনা করত। দিনের আলোতে মানুষকে কুপিয়ে হত্যা করত, তার কথা মতো সবাইকে চলতে হতো। তাই ওই সময় নিরুপায় হয়ে পুলিশ এই এলাকার অন্য যে ছোট ছোট গ্রুপ ছিল তাদের সাহায্য নেয়। পুলিশ অফিসাররা তাদেরকে অফার করে তোমাদের মধ্যে যদি কেউ শীতলকে হত্যা করতে পারে আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো সমস্যা হবে না, উল্টো আমরা তোমাদের সাহায্য করব, আর সেই পরবর্তীতে এই শহর নিয়ন্ত্রণ করবে। আর এই অফার পেয়ে মধু তখন রাজি হয়েছিল। কিন্তু মধু তখনও পর্যন্ত জানতো না শীতলকে সে কিভাবে খুন করবে। সে একটি প্ল্যান করছিল। আর ওই সময় সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায় যে নদীর ধারে বন্ধুদের সাথে খেলা করছে। তারা একটি টেনিস বল দিয়ে খেলছিল। আর এটা দেখার পরই মধুর মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই ছেলেকে খাবারের লোভ দেখিয়ে রোজই নিজের কাছে নিয়ে বল ছোড়ার প্র্যাকটিস করাতো, মানে তার নিশানাটা ঠিক করার জন্য তাকে রোজ প্র্যাকটিস করিয়ে যাচ্ছিল। ছেলেটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলেই মধু পুলিশ অফিসারদের সাথে দেখা করে তাদেরকেও বলে যে এখন আপনাদেরকে সাহায্য করতে হবে, আমাকে শীতলের খুব কাছে পৌঁছাতে হবে। মধুর পরামর্শ মতো তারা শীতলকে অ্যারেস্ট করে। আর এরপর কোর্ট থেকে যখন শীতলকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল পথে বিভিন্ন পয়েন্টে মধুর লোকজন প্রতিনিয়ত তাকে আপডেট দিয়ে যাচ্ছিল। আর সবশেষে মধুর কথা মতো জেল গেটের বাইরে থেকে বাস থেকে নামিয়ে শীতলকে যখনই গেটের মধ্যে প্রবেশ করানো হবে মধু ওই ছেলেটির হাতে একটি বল দিয়ে শীতলের গায়ে মারতে বলে। কথা মতো ছেলেটি মারা মাত্রই শীতল সেখানে মারা যায়, কারণ সেটি আসলে একটি বোমা ছিল। আর ওই ছেলেটি অন্য কেউ নয়, পাণ্ডে ছিল। কিন্তু পাণ্ডে জানতো না যে সে কী করতে যাচ্ছে। ওই ঘটনায় শীতলের সাথে একজন পুলিশও মারা গিয়েছিল। ওই ঘটনার পর মধু তো পুরো শহরের ডন হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য একটা নিরপরাধ নিষ্পাপ ছেলের জীবন নষ্ট হয়ে গিয়েছিল। আর আজ পর্যন্ত মধু ওই জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। যখনই সে কখনো পাণ্ডেকে দেখতে পায় তখনই তার মধ্যে ওই কথাগুলো মনে পড়ে। জব্বার অবশ্য বোঝানোর চেষ্টা করে যে এমন ঘটনা ঘটবেই,
সেটা ভুলে মুভ অন করতে হবে। কিন্তু মধু যতদিন জীবিত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সে ওই ঘটনা ভুলতে পারবে না। আর যেদিনই সে পাণ্ডেকে দেখতে পায়, ওই দিনই বাড়িতে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে। প্রমীলা পুরো বিষয়টি ভালো করে জানে। তবে প্রমীলা মধুকে বোঝানোর জন্য সবসময় চেষ্টা করে, সাথে এটাও বলে মধুকে এখন শক্ত থাকতে হবে, নয়তো এর প্রভাব তাদের উপর পড়তে পারে। এখানে প্রমীলার কথা আরও জানা যায়, মধুর আগে মধুর বড় ভাই রবি এই গ্যাং পরিচালনা করত, যেটা মধু বর্তমানে পরিচালনা করছে। তবে ওই সময় শহরের অন্য গ্রুপের লিডার প্রতাপ মধুর ভাইকে হত্যা করেছিল। এমনকি মধুর ভাইয়ের হাতে যে একটা আংটি ছিল, সে আংটিটা পর্যন্ত সে নিয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে মধু আবারও সে আংটিটা হাসিল করেছে। আবার এদিকে মধু দেখা করার পর আরমুগানও এখন টেনশনে আছে। আরমুগান আনন্দের সাথে দেখা করে তার কাছেও জানতে চায় যে তার পিছে কেউ আছে কিনা, কারণ যদি থাকে মধু তাকে কখনোই ছাড়বে না, আরমুগান শেষ হয়ে যাবে। তবে মধু যেমনটা বলেছে, বিনুর নাম ওই লিস্ট থেকে বের করতে হবে। তাই আরমুগান আনন্দকে বলে, তুমি কাল থ্রিমান্দানের ডিএসপি অফিসে গিয়ে একটি লেটার সাবমিট করবে। কিভাবে লিখতে হবে আমি সব বলে দেব, বাকি সব কিছু আমি দেখব। তো কথা মতো পরবর্তী দিন আনন্দ ডিএসপির কাছে সেই লেটার সাবমিট করে ঠিকই, কিন্তু ডিএসপির কথা এই জন্য তো বিনুকে নিজে আসতে হবে। যতক্ষণ বিনু নিজে না এসে এটা সাবমিট না করছে, ততক্ষণ পর্যন্ত তারা এটা অ্যাকসেপ্ট করবে না। আনন্দ যতভাবে বোঝানোর চেষ্টা করুক যে ও অসুস্থ বা ওর যত রকম আইডিয়া আছে সব প্রুফ আমি দিতে পারবো, কিন্তু ডিএসপি এসবে রাজি হচ্ছে না। তাই ডিএসপি একসময় তার সহযোগী প্রজিতকে ডেকে পুরো বিষয়টি তাকে হ্যান্ডেল করতে বলে। প্রজিত তখন আনন্দকে অন্য পাশে নিয়ে যায় এবং আনন্দকে বোঝায় সে কেন এই ঝামেলা নিয়ে এর কাছে এসেছে। আর আনন্দ যেমনটা চাচ্ছে বিনুর নামটা ওই লিস্ট থেকে বের করে নিতে, সেটা করতে হলে কোট্টা মধুর নাম চিরতরে শেষ করে দিতে হবে। সাথে প্রজিত এটাও বলে লতিফ আঙ্কেল দ্রুতই তোমার সাথে কথা বলবে। প্রজিতের কথা আমরা এটাও বুঝতে পারি, লতিফ এবং তারা একসাথে কাজ করে। তবে এখন তারা গোপনে তাদের সব কিছু পরিচালনা করছে। আর এই বিষয়টা জানার পরই আনন্দ পুরো খেপে যায়। আনন্দের কথা ওই লতিফের জন্যই আমার স্ত্রীর এই অবস্থা। প্রজিত তখন আনন্দকে বলে যে তুমি তো খেলতে এসেছো ঠিকই, কিন্তু খেলার কিছু জানো না। আজ এই শহরে বড় কিছু একটা হতে চলেছে, তুমি এই ঝামেলার মধ্যে পড়তে যেও না। যতক্ষণ পর্যন্ত লতিফ আঙ্কেল তোমাকে কল না করছে, তুমি তোমার বাড়ি থেকে বের হবে না। আর প্রজিতের এই কথাটা আনন্দের বেশ খটকা লাগে। আনন্দ স্পষ্টই বুঝতে পারছে ওরা হয়তো বা কিছু একটা করতে যাচ্ছে। তাই আনন্দ এবার প্রমীলার অফিসের নম্বর নিয়ে প্রমীলার সাথে কথা বলে। প্রমীলাকে সে পুরো বিষয়টি বলে যে আজ থানায় সে প্রজিতের সাথে দেখা করেছে, যে লতিফেরই সহযোগী, এবং তারা কোনো একটা পরিকল্পনা করেছে, তারা বড় কিছু করতে যাচ্ছে, সম্ভবত সেটা মধুর সাথে। এগুলো জানার পর প্রমীলা বলে ঠিক আছে আমি দেখব। প্রমীলার সাথে সাথে মধুকে কল করে। অবশ্য মধু তখন পার্টি অফিসে বসে আছে, কারণ সে রাজনীতিতে প্রবেশ করতে চাইছে, পার্টি থেকে নিজের টিকিটটি সিকিউর করতে এসেছে। প্রমীলাও কল করে পুরো বিষয়টি বোঝায় যে আনন্দ তাকে কল করে এই বিষয়টি বলেছে, কিন্তু মধু এসব হেসে উড়িয়ে দেয় যে এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজ করো। এরপর মধু তার সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই মধুর সাথে তার যে সহযোগীর গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যায়। তারা জানে কোনোভাবে তারা আসতে পারছে না, সামনে ঝামেলা হয়েছে। এই জন্য মধু একাই যেতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর একটি ট্রাক এসে তাকে হিট করার চেষ্টা করে। এতে করে মধু স্পষ্টই বুঝতে পারে যে এগুলো হয়তো পরিকল্পনা, তাকে হত্যা করার চেষ্টা। সাথে কয়েকটি মোটরসাইকেলও তাকে ফলো করছিল। কিন্তু জব্বাররা এমনভাবে আটকে আছে, কোনোভাবেই মধুর কাছে পৌঁছাতে পারছিল না। তাই যা করার মধুকেই করতে হবে। এই জন্য মধু একাই গাড়ি ড্রাইভ করে ওই বাইকে থাকা লোকেদের সাথে ফাইট করে, এমনকি একসময় তার কাছে থাকা গান দিয়ে কয়েকজনকে শুটও করে। আর সবশেষে একটি পেট্রোল পাম্পে ওই গানটিকে লুকিয়ে যখনই বাড়ির উদ্দেশ্যে যাবে, ঠিক তখনই পুলিশের চেকপোস্ট পড়ে। মধু স্পষ্টই বুঝতে পারছে যে তাকে ধরার জন্যই এটা করা হয়েছে। তবে মধু তো আগে গান সরিয়ে রেখেছে, তাই পুলিশ চেক করে কিছুই পাচ্ছিল না। মধুর কথা, আমার গাড়িতে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা আমি ডিসাইড করব। আর সব কিছু দেখে মনে হচ্ছে মধুকে সরানোর জন্যই বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু যারা করেছে তাদেরকে ভালো করে বলে দিবেন মধুর এখনও সময় হয়নি। মধু সবার নাকের ডগা দিয়ে চলে যায়। আর খবরটি সাথে সাথে সবার কাছে পৌঁছেও যায়। আবার লতিফ তো তার পত্রিকায় মধুর মৃত্যুর খবর পর্যন্ত ছেপে ফেলেছিল, কিন্তু তাদের প্ল্যান ব্যর্থ হলো। খবর পেয়ে প্রমীলা বাড়িতে পৌঁছে গিয়েছিল। আবার মধুর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। মধুকে দেখে তারাও এখন স্বস্তি পেয়েছে। তবে দিনের বেলা যেহেতু মধুর উপর আক্রমণ করা হয়েছিল, জব্বার সিকিউরিটি টাইট করে দেয়। সবাই সারা বাড়ির চতুর্দিকে পাহারা দিচ্ছে। এর মাঝে আমাদের মধুর পাস্টের একটি দৃশ্য দেখানো হয়। মধু একদিন জব্বারের সাথে একটি রেস্টুরেন্টে নাস্তা করছিল। ঠিক তখনই প্রতাপ এসে সেখানে মধুর সাথে ঝামেলা করে। মধু আগে থেকে ভালো করে জানতো প্রতাপই তার ভাইকে খুন করেছে, আর তার ভাইয়ের আংটি প্রতাপের হাতেই আছে। তাই কথা কাটাকাটির এক পর্যায়ে মধু প্রতাপকে সবার সামনে খুন করে এবং তার ভাইয়ের হাতের আঙ্গুল কেটে যেমন আংটি বের করে নিয়েছিল,
মধুও ঠিক একইভাবে ওই আংটিটি নিয়ে নেয়। আর ওই দিনই মূলত আরুমুগান এখানে ডিউটি করার সময় মধুকে দেখেছিল। তাই এই আংটির বিষয়ে বলতে গেলে এই আংটিটি একরকম মুকুটের মতো। যেমন রাজার মাথায় মুকুট থাকে, তেমনি এখানে যে প্রধান তার হাতে ওই আংটিটি থাকে। এটা একটা সিম্বল। এদিকে আনন্দ সময় মতো খবর দেওয়ার কারণে আজ মধুর জীবন বেঁচে গেছে। এই জন্য প্রমীলা ধন্যবাদ জানাতে আনন্দকেও ডেকেছিল। আনন্দ মধুকে বোঝায় সে শুধুমাত্র নিজের স্ত্রীকে ঝামেলামুক্ত করার জন্য চেষ্টা করছে, এর বাইরে কিছুই নয়। মধুও কথা দেয় যদি তার স্ত্রীর কোনোভাবে ইনভলভমেন্ট না থাকে তাহলে তার দিক থেকে কোনো সমস্যা হবে না। তাই সে আনন্দকে বলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করো। সাথে আনন্দকে ডিনার অফার করে। তবে যখন একসাথে তারা খাবার খেতে বসে ঠিক তখনই বিনু কল করে জানতে চাচ্ছিল সে কোথায়। আনন্দ তখন বিনুকে সবার সামনে মিথ্যা বলে যে আমিও অফিসের কাজে ব্যস্ত আছি। মধুরা স্পষ্টই বুঝতে পারে আনন্দ মিথ্যা বলছে, তার মানে বিনু হয়তো এই সম্পর্কে কিছুই জানে না। তবে যাওয়ার সময় আনন্দ প্রমীলাকে বলে যায় সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই সে তার স্ত্রীকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাবে। আনন্দ চলে যাওয়া মাত্রই জব্বারের কাছে খবর আসে আজকে দিনের বেলায় যারা মধুর উপর আক্রমণ করেছিল তাদের কয়েকজনের ফোন লোকেশন ট্রেস করা গেছে। আর তারা এখন বুঝতে পারছে এগুলো লতিফের লোক ছিল, মানে লতিফরাই করিয়েছিল। তাই মধু তার লোকজন নিয়ে সেখানে চলে যায়, যেখানে লতিফ, প্রজিত এবং আরও কয়েকজন একসাথে ড্রিঙ্ক করছিল। কারণ তারা যে প্ল্যান করেছিল সেটা ভেস্তে গেছে। জব্বার তো চাইছিল এখনই লতিফকে মেরে ফেলবে, কিন্তু মধু বাধা দেয়। মধুর কথা এখনই নয়, মূলত সামনেই নির্বাচন। মধু যেহেতু নির্বাচনে দাঁড়াতে যাচ্ছে তাই নির্বাচনের আগে সে কোনো খুন খারাপি করতে চাচ্ছে না। যা কিছু করার নির্বাচনের পরই করবে। লতিফ এটা ভালো করে জানে। কিন্তু লতিফের কথা যতদিন সে জীবিত আছে সে বারবার চেষ্টা করেই যাবে, মানে মধুকে মারতে চেষ্টাই করবে। মধু তো একসময় বলে দেয় এরপর যদি লতিফ কোনোভাবে তাকে মারতে চেষ্টা করে তাহলে মধু নির্বাচনের কথা ভুলে যাবে। মূলত লতিফের সাথে মধুর অনেক পুরাতন হিসাব নিকাশ বাকি। লতিফের ঘরে শুধুমাত্র তার বোনটা আছে, যে মৃত্যুসজ্জায় বারবার তার ছেলেটাকে দেখতে চাইছে, কিন্তু লতিফ ইচ্ছা করলে তাকে আনতে পারছে না, কারণ নাজির এখানে আসা মাত্রই মধু তাকে মেরে ফেলবে। মূলত লতিফ এবং বিনুর পরিবার অনেক বেশি ক্লোজ ছিল। তারা সবার উৎসব একসাথে ভাগ করে নিত, অনেক সুখে শান্তিতেই ছিল। কিন্তু হঠাৎ করে মধু আর তার গ্যাং বিজুকে খুন করে, আর প্রাণের ভয়ে নাজির মিডল ইস্টে চলে যায়। ওই সময় এই দুই পরিবারের উপর শোক নেমে এসেছিল। বিনু তার বড় ভাইয়ের মৃত্যুটা মানতে পারছিল না, কারণ নিজ চোখের সামনে সে দেখেছে। তাই বিনু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। মূলত ওই সময় থেকেই লতিফ মধুর পিছে পড়ে আছে। সিন চলে আসে প্রেজেন্টে। মধুর বাড়ি থেকে বের হই আনন্দ লতিফের সাথে দেখা করে। সে লতিফকে বলে যে আপনার সমস্যা কোথায়, আপনার পত্রিকায় আমার ওয়াইফের সম্পর্কে এগুলো কেন প্রকাশ করছেন। লতিফের কথা তুমি বিনুকে বিয়ে করছো মাত্র 2 বছর। 2 বছর আগেও তো ওর একটা জীবন ছিল। ওই লাইফে কি কোনো ঘটনা ছিল না? ওই লাইফে যে ঘটনা ছিল সেই ঘটনার হিসাব নিকাশ রাখার অডিটর আমি। আনন্দের কথা দেখুন, ওই সময় কি হয়েছিল আমি জানি, কিন্তু এখন আমার স্ত্রী প্রেগনেন্ট, তারপর আবার ওর নাম কাপা লিস্টের মধ্যে আছে। আর এই সব কিছু আপনার জন্য। তাই দয়া করে আপনার নিউজ পেপারে এই সম্পর্কে আর কিছু লিখবেন না, আমাদেরকে বাঁচতে দিন। লতিফের কথা তুমি তোমার ওয়াইফকে অনেক ভালোবাসো তাই তো? তুমি তোমার স্ত্রীর মেন্টাল ট্রমা সম্পর্কে অনেক চিন্তিত, কিন্তু যার জন্য তোমার ওয়াইফের এই মেন্টাল ট্রমা তার বাড়িতে গিয়ে তুমি একসাথে বসে খেয়ে এসেছো। তোমার স্ত্রী যদি এটা জানে তাহলে তোমার সংসার বেশি দিন টিকবে না। লতিফ আনন্দকে বলে কাপা লিস্ট নিয়ে তুমি বলছো, ওই লিস্ট থেকে ওর নাম আমি বের করে দিব, কিন্তু একবারে সমস্যার সমাধান হয়ে গেলে তোমাকে যেন আমি শহরে কখনোই না দেখি। আনন্দের কথা সমস্যার সমাধান হওয়া পর্যন্ত কেন, আমি এখনই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছি। তাই এখান থেকে ফিরে পরবর্তী দিন অফিসে গিয়ে আনন্দ তার চাকরি থেকে রিজাইন করে। কিন্তু যখনই বের হতে যাবে তখনই আরুমুগান এসে জানায় কাপা লিস্ট থেকে বিনুর নাম সরিয়ে নেওয়া হয়েছে। আনন্দের কথা এটা আমি গতকাল রাতেই জানতে পেরেছি, মানে গতকাল রাতেই তো লতিফ তাকে বলেছিল। অবশ্য আনন্দের মুখে এইসব কিছু শোনার পর আরুমুগান নিজেও একটু অবাক হয়। এখানে সব ফর্মালিটি পূরণ করে আনন্দ পরবর্তী দিন সকালে তার বাড়িতে চলে যায়। আবার এদিকে মধুও পার্টি থেকে নমিনেশন পেয়েছে। সে একদিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আবার অন্যদিকে পরিবারকে সময় দিচ্ছে। এভাবে কয়েক মাস কেটে যায়। বিনুরও বাচ্চা হয়েছে। সব কিছু মিলে তাদের বেশ ভালোই দিন যাচ্ছিল। আবার বাচ্চা হওয়ার খবর পেয়ে লতিফও বিনুর সাথে দেখা করতে আসে, আর সেই অনুষ্ঠানেই সে আনন্দকে গোপনে দেখা করতে বলে। মূলত আনন্দ ত্রিবান্দাম ছেড়ে এসেছে আজ প্রায় 8 মাস। সে সব কিছু মিলে অনেক সুখে আছে। কিন্তু লতিফের কথা, এর মাঝে সেখানে আরও কিছু ঘটনা ঘটে গেছে যা তুমি জানো না, তোমার জানা উচিত। সেগুলো তোমাকে জানাতে আমি এসেছি। মূলত এর মধ্যে লতিফের বোনের মৃত্যু হয়েছিল। প্রজিত তখন লতিফের সাথে দেখা করে তাকে বলে ডিপার্টমেন্টে যা কিছু করা সে করে যাচ্ছে, তারা মধুর ভয়ে হার মানতে চাইছে না। আবার নাজিরও তাকে কল করে বলেছে তার মায়ের দাফনে সে আসবে, কিন্তু লতিফ তো জানে সে আসা মাত্রই মধু তাকে মেরে ফেলতে পারে।
এই জন্য তারা পুলিশ প্রোটেকশনের জন্য এসপির কাছে একটি আবেদন দেয়, যে জন্য এসপি মধুকে ডাকে এবং মধুকে পুরো বিষয়টি বলে যে এখন মানবাধিকারের প্রশ্ন এসেছে। তারাও ভালো করে জানে নাজির এখানে আসলে মধু এবং নাজিরের মধ্যে বেশ ঝামেলা হবে, তাই তারা মধুকে জানিয়ে দেয় যে তারা নাজিরকে পুলিশ প্রোটেকশন দিবে, আর এখানে মধু যেন কোনো ঝামেলা না করে। মধুর কথা, ওর মতো একজন লোক এখানে আসলে যে ঝামেলা হবে না তার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আমার কোনো লোকজন এয়ারপোর্টের আশেপাশে বা কবরস্থানে যাবে না। তো এই কথার উপর ভিত্তি করেই নাজির মিডল ইস্ট থেকে এখানে আসে। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য সকল বন্দোবস্ত করা হয়েছে। আবার মধুর সম্পর্কেও তারা ভালো করে জানত মধুর বিকল্প কোনো প্ল্যান থাকতে পারে, তাই তার ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্নভাবে তথ্য নিতে থাকে যে মধু কোন কোন উপায়ে নাজিরকে হত্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু কোনোভাবেই কোনোরকম ক্লু খুঁজে পাচ্ছিল না। তাই শেষমেশ যখন তারা নাজিরকে এয়ারপোর্ট থেকে বের করতে যাবে, তখনই মধু এসপিকে জানায় ও যেন এয়ারপোর্ট থেকে বের না হয়, ওকে আবার মিডল ইস্টে ফেরত পাঠিয়ে দিন, নয়তো আর জীবিত ফিরতে পারবে না। মানে এক কথায় সে নাজিরকে খুন করবেই। পুলিশও চাচ্ছিল না এই মুহূর্তে শহরে বড় ধরনের কোনো ঝামেলা হোক, তাই তারা বাধ্য হয়ে নাজিরকে ফেরত পাঠিয়ে দেয়। আর লতিফ একাই তার বোনের সৎকার করে। মূলত এই বিষয়টা লতিফরা কোনোভাবে মানতে পারছিল না, কারণ তারা তো পুরোপুরি মধুর কাছে হেরেই গেল। আর ওই রাতেই মধুর বিরুদ্ধে যারা ছিল সবাই একত্র হয়ে মধুর বাড়িতে হামলা করে মধুদেরকে মারার একটা প্ল্যান করে। তারা বাইরে থেকে বেশ কয়েক গাড়ির লোক হায়ার করে, কিন্তু তারা যখন মধুর বাড়িতে গিয়ে মধুর উপর হামলা করতে যাবে, তখন মধু আর তার লোকজন তাদের সাথে ফাইট করে উল্টো তাদেরই মেরে ফেলে। আর এরপর এই হামলার সাথে যারা জড়িত ছিল, মানে যাদের কথায় ওই লোকগুলো এসেছিল, তাদের বাড়িতে গিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। প্রজিতের পরিবার সামনে থাকায় তাকে না মেরে ছেড়ে দেয়। লতিফের পত্রিকা অফিসে ভাঙচুর করে সব কিছু জ্বালিয়ে দেয়, যে জন্য লতিফের 40 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা পত্রিকাটা একদমই বন্ধ হয়ে যায়। লতিফের কথা এত কিছুর পরও পার্টি ওকে টিকিট দিয়েছে, নির্বাচনেও জিতেও যাবে। আমিও ওই একই শহরে থাকতে চাই, তবে আগের লতিফ হয়ে নয়। আমার মূলত মধুকে নিয়ে সমস্যা না, সমস্যা জব্বারকে নিয়ে। একবার মধু নির্বাচন জিতে গেলে জব্বার কোনোভাবেই তাকে ওই শহরে থাকতে দিবে না। মোট কথা, জব্বার মধুর কোনো শত্রুকে বাঁচতে দিবে না। মধুর কোনো ক্ষতি হোক, কেউ তার উপর হামলা করতে পারে এমন কাউকে সে শহরে থাকতে দিবে না, এই ভয়টাই লতিফ পাচ্ছে। এই জন্য লতিফ আনন্দকে অনুরোধ করে যে যতটুকু আমার মনে হয় ও তোমার কথা শুনবে, তুমি ওর সাথে কথা বলে আমার বিষয়টা সলভ করার চেষ্টা করো। মানে লতিফ ওই শহরে থাকতে চায় সমঝোতার মাধ্যমে। আগের বার যেহেতু প্রমিলার সাথে কথা বলে সে সমাধান করেছে, এই জন্যই লতিফ ওই ভরসায় আনন্দকে আবার প্রমিলার সাথে কথা বলে মধুকে রাজি করাতে অনুরোধ করে। আনন্দ অবশ্য বিষয়টা ভেবে দেখার সময় চায়। আবার বাড়িতে ফেরার পর বিনুও তাকে বলে, লতিফ চাচা কি তোমাকে কিছু বলেছে? যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে ওনার কাজটা করে দাও, কারণ ওনার কাছে আমরা ঋণী। এই জন্য আনন্দ প্রমিলার সাথে কথা বলে। প্রমিলা মধুকে বোঝায় যে এমনিতেই তুমি নির্বাচনে জিতে যাবে, এর মাধ্যমে যদি নতুন একটি শুরু হয় তাহলে হোক না কেন, সেটা আমার জন্য বা আমাদের সন্তানের জন্য ভবিষ্যতে ভালো হবে। তোমার কোনো শত্রু থাকলো না। জব্বার কোনোভাবে এটা রাজি হচ্ছিল না, কারণ জব্বার ভালো করে ওদের সম্পর্কে জানে যে ওরা বলবে একটা করবে আর একটা, ওদেরকে বিশ্বাস করা ঠিক হবে না। কিন্তু প্রমিলার কথায় মধু রাজি হয়। তবে মধুর কথা এটা আনন্দ বললে হবে না, লতিফকে নিজে তার সামনে দাঁড়িয়ে বলতে হবে, তখনই সে মানবে। আর এরপরে আনন্দকে নিয়ে সে লতিফের সাথে দেখা করতে চায়। যাওয়ার সময় জব্বারকেও নিয়ে যায়। অন্যদিকে লতিফ ও প্রজিতকে নিয়ে এসেছে। জব্বার আবার লতিফের সামনে যেতে চাচ্ছিল না, এই জন্য মধু আনন্দকে লতিফের সাথে দেখা করে। লতিফের কথা, এই শহরে থাকতে হলে, বেঁচে থাকতে হলে আমার এখন কি করতে হবে সেটা বলো, আর তোমার ঘরে তোমাকে মারার জন্য আমি লোক পাঠাইনি। মধুর কথা, তোমাকে তোমার মাই বিশ্বাস করতে পারবে না, আমি কি করে করি? এত কিছুর পর আমি দেখা করতে কেন এসেছি জানো? কারণ আমি আর ঝামেলা চাইছি না। আমরা যদি এভাবে লড়াই করে চাই, আমরা মরে গেলেও আমাদের ঝামেলা শেষ হবে না। তুমি যদি সব কিছু ভুলে এই শহর থেকে চলে যাও, আমি কথা দিচ্ছি আমি তোমার পিছু করব না। এরপর থেকে তোমার রাস্তা আমার রাস্তা একদমই আলাদা, কিন্তু তারপরও যদি তুমি আমার রাস্তায় এসে পড়ো তাহলে আমি আর তোমাকে জীবিত ছাড়ব না। বলেই মধু চলে যাচ্ছিল। আনন্দ যেতে চাইলে লতিফ তাকে আটকে দেয়। আর এরপরই মধু লক্ষ্য করে সেখানে পাণ্ডে দাঁড়িয়ে আছে। মধু স্পষ্টই বুঝতে পারে যে লতিফই প্ল্যান করে পাণ্ডেকে এখানে এনেছে। তার মানে সমঝোতার কথা বলে লতিফ তাকে খুন করার প্ল্যান করিয়েছে। পাণ্ডে যখন ছোট ছিল, মধু পাণ্ডেকে ব্যবহার করে একজনকে খুন করেছিল, যার দায়ভার পাণ্ডেকে আজ পর্যন্ত নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে। তাই পাণ্ডেও মধুকে ঠিক একইভাবে হত্যা করে। তবে এই বিষয়টা আনন্দ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আনন্দের কথা তাকে ধোঁকা দেওয়া হয়েছে। আর সবথেকে বড় সমস্যা, আনন্দকে এর সাথে ইনভলভ করা হয়েছে, কারণ মধু তো আনন্দের উপর বিশ্বাস করে এসেছিল। সে এখন প্রমিলাকেই বা কী জবাব দিবে? লতিফের কথা, একবার তোমার কারণে ও বেঁচে গিয়েছিল, তাই তোমার দ্বারাই ওর মরা উচিত।
এমনকি লতিফ এটাও জানে এখন শহরে অনেক দাঙ্গা ফাসাদ হবে, তাই আনন্দকে তার বউ বাচ্চার কাছে চলে যেতে বলে। এমনকি আনন্দকে নেওয়ার জন্য একটি গাড়িও দেওয়া হয়। মধুর মৃত্যুর খবরও পৌঁছে গেছে। চারিদিকে শ্রদ্ধাঞ্জলি পোস্টার লাগানো হচ্ছে, আবার শহরের বিভিন্ন জায়গায় দাঙ্গাও হচ্ছে। আবার অনন্তকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একজন গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু অনন্ত বারবার নেমে যেতে চাচ্ছিল। আর এভাবে একসময় কারটি অ্যাক্সিডেন্ট করে বসে। আনন্দ কার থেকে নেমেই প্রমিলাকে কল করে এবং বলে, আমি ওখানে আসতে চাই। প্রমিলার কথা, এখানে আসা কোনো লাভ নেই, তুমি কেন এখানে আসবে? আনন্দ বলে, আমি শেষবারের মতো মধুভাইকে দেখতে চাই। প্রমিলা বারবার নিষেধ সত্ত্বেও আনন্দ আসবেই। এই জন্য প্রমিলা জব্বারকে ডেকে বলে দেয় আনন্দ আসছে। প্রমিলা ভালো করেই জানে জব্বার আনন্দকে কখনোই ছাড়বে না, কিন্তু প্রমিলা তাকে নির্দেশ দেয় আনন্দের গায়ের জন্য একটা ছিটে ফোঁটা না পড়ে। ও আসবে, ওকে দেখবে, চলে যাবে। তাই প্রমিলার নির্দেশ মতো আনন্দ আসার পরও জব্বার তাকে বলে দেয় যে যদি প্রমিলা তাকে কিছু না বলতো তাহলে আনন্দকে সে কেটে টুকরো টুকরো করে ফেলতো। কিন্তু জব্বার কতক্ষণ প্রমিলার কথা রাখতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তাই আনন্দকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। আনন্দ প্রমিলার সাথেও দেখা করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি এসব কিছুই জানতাম না, ওনার মৃত্যুর পিছে আমার কোনো হাত নেই। প্রমিলা আনন্দকে বলে যে ওকে দেখা হয়ে গেলে তুমি চলে যাও, যে জন্য আনন্দ চলে যায়। সিন চলে যায় এর কয়েকদিন পর। মধুর অনুপস্থিতিতে মধুর বিরুদ্ধে যারা ছিল, মানে মধুর কারণে যারা কাজ করতে পারছিল না, যেমন শশাঙ্ক, তারা এখন এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল। কিন্তু প্রমিলা জানায় মধু যে সকল কন্ট্যাক্ট নিয়েছিল মধু না থাকলেও মধুর ওয়ার্কাররা সেগুলো করবে। আর মধুর সাথে শশাঙ্কের যে ডিল হয়েছিল 700 টাকার, সেটা রেট বাড়িয়ে প্রমিলা এখন 850 টাকা করে দেয়। তার মানে মধুর সব কিছু প্রমিলা দেখবে। মধুর মৃত্যুর সময় মধুর সাথে যে জিনিসপত্র ছিল থানা থেকে সেগুলো ফেরত দিয়ে যাওয়া হয়, কিন্তু সব কিছু চেক করে জব্বার জানায় মধুর হাতের আংটিটি মিসিং। আর এখানেই প্রমিলার খটকা লাগে। প্রমিলা একদম অন্যভাবে সাজে। সোজা কথা বলতে গেলে মধু যেমন একজন রাউড়ি ছিল, ঠিক রাউড়ির স্ত্রীর মতো। সে আনন্দকে কল করে এবং বিনুর সাথে কথা বলতে চায়। কথা মতো আনন্দ বিনুকে ফোন দিলে প্রমিলা বিনুকে বলে যে মধুকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে আমি তার ওয়াইফ বলছি। কিছুক্ষণ আগে পুলিশ এসে মধুর জিনিসপত্র ফেরত দিয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যে মধুর হাতের আংটিটি নেই। যদি ওই আংটিটি তোমার কাছে থেকে থাকে তবে তুমি ভালো করে শুনে রাখো, যেই ওটা পড়ুক না কেন সে খুব বেশি দিন বাঁচে না। আর এখানে আমরা দেখতে পাই মধুর হাতের ওই আংটিটি এখন বিনুর হাতে। আর এখানেই মুভির মূল টুইস্টটি রিভিল হয়, যেখানে আমরা জানতে পারি শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, মধুর উপর হামলা থেকে শুরু করে মধুকে খুন করার প্ল্যান, সব কিছু বিনুই আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল। কিন্তু আনন্দ এই সম্পর্কে বিন্দু মাত্র জানত না। সে তো তার স্ত্রীকে একদম ইনোসেন্ট মনে করে তাকে বাঁচানোর জন্য সে এত চেষ্টা করেছে, অথচ সেই বিনুই তাকে ব্যবহার করে শেষ পর্যন্ত তার নিজের পথের কাঁটাকে সরিয়ে নিজেই এখন সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আর প্রমিলা এখন পুরো বিষয়টি বুঝতে পেরেছে। তাই প্রমিলা তাকে বলে দেয় সাহস থাকলে সামনে এসে লড়াই করো, ফিরে যেতে পারবে না। বিনুও তাকে জানিয়ে দেয় এতদিন পর্যন্ত বিনু গ্যাং শুধু লতিফ আঙ্কেলের কল্পনাতেই ছিল, কিন্তু এখন আর সেটা কল্পনাতে থাকবে না। মানে বিনু গ্যাং এখন অ্যাক্টিভভাবে এখানে কাজ করবে। আর বিনু গ্যাংকে মেটানোর জন্য প্রমিলাও এখন তার গ্যাং রেডি করেছে। তার মানে ক্ষমতা, দখলদারিত্ব আর প্রতিশোধের লড়াই এখানে শেষ হয়ে যায়নি, এটা চিরন্তনভাবে চলতে থাকবে যতদিন পৃথিবী থাকবে। এখানে মূলত মুভি শেষটা হয়। তো সব মিলিয়ে মুভিতে আপনার কোন ক্যারেক্টারটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।